ये कौन है, कहाँ से आया? 9927 9927 ठीक है 816 না রুহাইয়া রুবাতনু ও তোরা লাইভে চলে আসছিস? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আচ্ছা সবাই দ্রুত জয়েন কর। ও আমি লাইভ ক্লাস খুঁজে পাই না কেন? পেয়েছি। আচ্ছা আমরা ক্লাস শুরু করব। আগের দিন আমরা প্রোনাউনের ফার্স্ট পার্ট পড়ছিলাম, তোমরা হয়তো সেগুলার কোশ্চেনও পড়তেছো বা ভালো করে প্রিপারেশনও নিতেছো। কেমন নিতেছো সেটা তোমরাই জানো, আমি জানি না, বাট প্রিপারেশন নিতে হবে, সুন্দর করে পড়তে হবে, এটা হচ্ছে আমাদের মূল মোটো। এখন যদি তোমরা না পড়ো সেটা একান্ত নিজেদের ব্যক্তিগত বিষয়। তো বলছে সেকেন্ড টাইম দের তো কপাল পুড়লো, কারোর কপাল কেউ পোড়াইতে পারবে না, যার কপাল তেমনই থাকবে, এত চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? এত চিন্তা করে লাভ নাই, তোর কপাল তোর কাছেই থাকবে, সমস্যা নাই। এখন দেখো, আগের দিন আমরা প্রোনাউনের বেসিক পার্টের পার্সোনাল প্রোনাউন পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বাদ বাকি যত পর্যন্ত পড়া যায় আমরা পড়বো। দেখো, তো আমরা শুরু করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে। কি? ডেমনস্ট্রেটিভ, ওকে, ডেমনস্ট্রেটিভ। আর একটা কি? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ। দেখ, ডেমনস্ট্রেটিভ আর কি? ডেমনস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউটিভ। ভাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা, তাই না? ডেমনস্ট্রেটিভ কারা আমরা জানি কি? দিস, তারপরে হচ্ছে তোমার দিস, এরপরে দ্যাট, দোজ, এরা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ কারা? দেখো, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে তোমার ইচ, এরপরে হচ্ছে এইদার, আর কি? নেইদার, ওকে, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন তুমি অনেক জায়গায় হয়তো পড়ছো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়তে গিয়ে দেখছো তোমাকে অনেকে পড়াইছে, অথবা তুমি অনেক বইয়ের মধ্যে খুঁজে পাইছো কি ইচ, এভরি, এইদার, নেইদার। তো তোমার মাথায় রাখতে হবে এই যে ওয়ার্ড এভরি, কি ওয়ার্ড এভরি, এটা কখনো কি হতে পারে না, এটা কখনো প্রোনাউন হতে পারে না, এটা কখনো প্রোনাউন হতে পারে না। এভরির সিঙ্গেল ব্যবহার সবসময় অ্যাডজেক্টিভ, মাথায় রাখবি। এভরি যদি সিঙ্গেল ব্যবহার হয়, শুধু এভরি, শুধু এভরি যদি ব্যবহার হয়, শুধু এভরি যদি ব্যবহার হয়, তার মানে নিশ্চিত সেটা অ্যাডজেক্টিভ। শুধু এভরি সবসময় কোনোদিন কি হইতে পারে না, প্রোনাউন হিসেবে ব্যবহার হইতে পারে না। তো দেখো, আমরা পড়তেছি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভাই এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তোমার কি করা বলতো? এটাকে বাংলায় কি বলে? ডেমনস্ট্রেট করা, দ্যাট মিনস ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা, অথবা আমরা বলতে পারি যে
ডেমনস্ট্রেটের এক্স্যাক্ট বাংলা কি হয় আমি জানি না, মনে নাই, কি করব এখন। এখন দেখো ডিস্ট্রিবিউটিভ মানে কি, আমরা ভাগ করে দিতেছি, ডিস্ট্রিবিউট করে দিতেছি। তো এইগুলো আলাদা করে পড়ার দরকার কি, খেয়াল করো, এগুলো আলাদা করে পড়ার দরকার হচ্ছে, এরা হচ্ছে যারাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তারাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তারাই হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। শুধু ব্যবহারের পার্থক্যের জন্য, কি ব্যবহারের পার্থক্যের জন্য এরা কোনো সময় প্রোনাউন হবে, কোনো সময় অ্যাডজেক্টিভ হবে, সেন্টেন্সে ব্যবহারের পার্থক্যের জন্য। তো খেয়াল করো, এখানে তুমি যদি বলো যে দিস, দেখো দিস ইজ মাই কি বুক, দিস ইজ মাই কি বুক, ওকে। আবার তুমি সেম সেন্টেন্স লিখছো কি, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। দুইটাতে কি প্রথমে কি আছে ভাইয়া, দিস আছে, প্রথমে কি আছে, দিস আছে। এখন খেয়াল কর, এখানে এটাও দিস শুরু হয়েছে কি, একদম সেন্টেন্সে শুরু হয়েছে ডেমনস্ট্রেটিভ দিয়ে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই দুইটাই কি প্রোনাউন, বা দুইটাই কি অ্যাডজেক্টিভ, এখানে খেয়াল করতে হবে। তো এখানে নোট নিতে পারো তুমি যে এদের পরে মানে কি, ডেমনস্ট্রেটিভের পরে যদি এরপর যদি কি থাকে, ভার্ব বা প্রেপোজিশন থাকে, কি থাকে, প্রেপোজিশন থাকে, খেয়াল করো, যদি ডেমনস্ট্রেটিভের পরে ভার্ব থাকে বা প্রেপোজিশন থাকে তখনই আমরা তাকে বলবো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দিসের পরে কি আছে দেখো তো, দিস ইজ, কি আছে, দিস ইজ, দিসের পরে কি আছে ভাই, একটা ভার্ব আছে। যেহেতু আমরা কি বলছি এখানে, এরপর যদি ভার্ব বা প্রেপোজিশন থাকে, কি থাকে, ভার্ব বা প্রেপোজিশন থাকে, তাহলে আমরা তাকে বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভার্ব বা প্রেপোজিশন থাকলে, ভালো করে বুঝিস, এই সংক্রান্ত কোশ্চেন আসছে অনেকবার, এবং আমাকেও তুমি এই কোশ্চেন করবো আমি জানি। তাহলে কি ভার্ব বা প্রেপোজিশন থাকলে সেটাকে আমরা প্রোনাউন বলবো। আর যদি এর পরে কি থাকে, নাউন থাকে, দেখো এই বুকটা কি, বুক একটা নাউন ওয়ার্ড, তাহলে নাউন, দিস বুক, এই বইটি বা এই বই, দিস বুক এই বই। তাহলে যখন আমরা বলতেছি দিস বুক এই বই, এই দিস ওয়ার্ডটা কাকে মডিফাই করে, বুককে। ভাই বুক কোন ধরনের ওয়ার্ড, নাউন। যদি বলা হয় কোন ধরনের নাউন, যদি বলা হয় যে কোন ধরনের নাউন, তাহলে আমরা বলবো এটা হচ্ছে তোমার কমন নাউন, তাই তো। তাহলে নাউনকে যে মডিফাই করে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ, ওকে, অ্যাডজেক্টিভ। এখন যদি স্পেসিফিকলি তোমাকে কোশ্চেন করা হয় এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটা কি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। এটা হতে পারে কি প্রোনাউন হতে পারে, এইদার এটা কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এর পরপরই যখন আমরা নাউন দেখতেছি তখন এটাকে আমরা কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছিস? তাহলে যদি এই দিস দ্যাট দোজ, এদের পরে যদি ভার্ব বা প্রিপোজিশন থাকে তাহলে বলবো প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এর পরে যদি নাউন থাকে তাহলে কি বলবো, অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করো, এই দিস আর দিস ব্যবহার হয় কোন টেন্সে, প্রেজেন্ট টেন্স। লিখে নে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। দিস আর দিস কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। আর এই যে দ্যাট আর দোজ এটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে ব্যবহার হয়, ওকে, পাস্ট টেন্সে ব্যবহার হয়। এই যে দিস বা দ্যাট এরা হচ্ছে সিঙ্গুলার নাউনের আগে বা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়। আর দিস বা দোজ এরা যদি নাউনের আগে বসে তাহলে প্লুরাল নাউনের আগে বসবে। আর যদি এরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে হয়, দ্যাট মিনস প্রোনাউন হিসেবে ইউজ হয়, তাহলে পরের ভার্বটা এখানে কি, পরের ভার্বটা হবে প্লুরাল। যেমন আমরা যদি এরকম লিখতাম, দেখো তো, দোজ কি, দোজ বুকস, খেয়াল কর, দোজ বুকস। তাহলে এখানে দোজ বুকস এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে এখানে আমরা আর দিলে কিন্তু ভুল হবে। কি হবে, ভুল হবে। কারণ কি, এই যে যখন আমরা দোজ ইউজ করতেছি তখন এখানে আমি প্লুরাল ভার্ব নিব, কিন্তু সেটা প্রেজেন্ট না, সেটা কি নিতে হবে, পাস্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ওয়ার,
ওকে, কি লিখবো? দোজ বুকস ওয়ার মাইন। অথবা তুমি যদি এখানে দোজ লিখতে তাহলে কি হইতো? দোজ আর মাই বুকস। দোজ বা দিস যদি লিখো, তুমি দোজ লিখলে তার আর দেওয়া যাবে না। তুমি যদি দিস লেখো, এখানে দিস না লিখে যদি এই দিস লেখো, তাহলে দিস আর মাই বুকস, নাউনটা কিন্তু তখন কি হবে? প্লুরাল হবে। নাউনটা তখন কি হবে? প্লুরাল হবে। একদম বেশি বুঝবি না, ঠিক আছে? আমি পড়ানো শেষ করিনি এখনো, ছাগলের মতো কোশ্চেন করবি না আমার কাছে। পড়ানো শেষ করে দিছি, কি দিয়ে কোথায় উদাহরণ দিতে হবে আমি জানা না? এটা গাধা কোথাকার, গরু, খালি বেশি বুঝে। বলছে ভাই ম্যাঙ্গো তো কি, ম্যাঙ্গো তো হচ্ছে কমন নাউন। তা আমি যদি এখন ম্যাঙ্গোর একটা স্লাইস কাটি তখন কি হবে? কোশ্চেনটা দেখো, যা লাগবে শুধু তাই পড়বি, ফালতু জিনিস নিয়ে পড়ে থাকবি না। এখন দেখো ডিস্ট্রিবিউটিভ, তাই না? ডিস্ট্রিবিউটিভ তাহলে কি? ইচ এইদার নেইদার, ইচ এইদার নেইদার। তুমি লিখছো যে কি, দেখো ইচ of the is of the boys is of the boys is brilliant, is of the boys is brilliant। ওকে, আবার তুমি লিখতেছো কি, each boy is brilliant, is boy is ব্রিলিয়ান্ট। খেয়াল করো, দুইটা আমরা সেম সেন্টেন্স লিখছি, কিন্তু দুইটাই সেম সেন্টেন্স লিখছি, একটু পার্থক্য করে লিখছি। না এখন ফোন দিলে তো হবে না, এখন ফোন দিলে আমি রিসিভ করব। আচ্ছা এখন দেখো, তাহলে কি এখানে বলতেছি ইচ অফ দ্য বয়েজ, ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ। এরপরে যখন এটা সিম্পল সেন্টেন্স হয় তখন নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। এর কারণ কি? এর কারণ কি ভাইয়া, কেন হয়? ইচ, এটা যদিও আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পড়া, বাট আমি তোমাদের বলি। দেখো আমরা বলছি ইচ অফ দ্য বয়েজ, বালকদের প্রত্যেকে, বালকদের প্রত্যেকে। তাহলে আমার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইচ। সাবজেক্ট কি? ইচ। সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া সিঙ্গুলার। আমার সাবজেক্ট সিঙ্গুলার, তার ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এখন দেখ এই ইচের পরে কি আছে? একটা প্রেপোজিশন আছে। কি আছে? ইচের পরে কি আছে? প্রেপোজিশন আছে। যখন আমরা বলতেছি এরপর একটা প্রেপোজিশন আছে, তাহলে এটা কি আমি অ্যাডজেক্টিভ বলবো নাকি প্রোনাউন বলবো বলো? ইচ অফ দ্য বয়েজ ইজ ব্রিলিয়ান্ট, ইচ অফ দ্য বয়েজ ইজ ব্রিলিয়ান্ট। যখন দেখো এই ইচের পরে এখানে একটা প্রেপোজিশন চলে আসছে, তখন আমরা এটাকে বলবো ডিস্ট্রিবিউটিভ। কিন্তু কোন ধরনের ডিস্ট্রিবিউটিভ? সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরেরটা দেখ, ইজ বয় ইজ ব্রিলিয়ান্ট, ইচ বয় ইজ ব্রিলিয়ান্ট। প্রত্যেক বালকই, প্রত্যেক বালকই কি? মেধাবী। প্রত্যেক বালকই কি? মেধাবী। তাহলে ইচের পরে ভাই এটা কি আসছে? বয়টা একটা নাউন ওয়ার্ড। তাহলে ইচ বয়, প্রত্যেক বালক কাকে মিন করলো? এই ইচ কাকে মিন করলো? বয়কে। বয় ভাই কোন ধরনের পার্ট অফ স্পিচ? সেটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি হবে? অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে ভাই কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তোর হচ্ছে প্রেপোজিশন দিয়ে ইয়ে পাইছোস, উদাহরণ পাইছোস? মানে আমার কাছে পড়ে এতদিন ধরে ক্লাস করে এরকম বোকার মতো কোশ্চেন করবা না। আমার কাছে পড়ানো হয়ে আমি বলবো যে এটা আমার পড়ানো ফিনিশ, তুমি কোশ্চেন করো। আমি তোমাদের সবসময় বলি মেডিকেল ইংলিশ বলে কোনো কিছু আমি বিশ্বাস করি না পৃথিবীতে। ইংলিশ মিনস ইংলিশ। তুমি আমার কাছ থেকে পড়ে যাবা, তোমার আমি ওই যে 3 ক্লাসে ইংলিশ শেষ করে দিব, পরে দিবা গালাগালি। মেডিকেলে তো সবার হবে না, এটা খুবই ধ্রুব সত্যি কথা। তো এরপরে কি করবা? তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তুমি গুচ্ছতে পরীক্ষা দিবা, তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি হচ্ছে ওই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ দাগাবা। তখন কি করবা? তুমি আমাকে গালি দিবা মনে মনে? এটা ইংলিশ পড়া, ঠিক আছে? আসো এখন আসো, এরপরে দেখো আমাদের পড়তে হবে কি? রেসিপ্রোকাল। কি পড়তে হবে? রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন। যেহেতু আমরা প্রোনাউন পড়তেছি, পরে আর প্রোনাউন লিখলাম না। হ্যাঁ, পরে আর প্রোনাউন লিখলাম না, যেহেতু আমরা প্রোনাউনই পড়তেছি। রেসিপ্রোকাল। ভাই রেসিপ্রোকাল কি? রেসিপ্রোকাল আমরা জানি কি? ইচ আদার। কি? ইচ আদার। আর কি? ওয়ান অ্যানাদার। কি? ওয়ান, ইচ আদার,
ওয়ান অ্যানাদার, এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? রেসিপ্রোকাল প্রোনাউন। এখন এই ইচ আদার, খেয়াল করো, ইচ আদার এটা হচ্ছে দুইয়ের মধ্যে, কয়টার মধ্যে? দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বুঝাইলে ইচ আদার। তাহলে ওয়ান অ্যানাদার কি ভাই? দুইয়ের অধিকের মধ্যে বুঝাইলে, দুইয়ের অধিক যদি বুঝাই, দুইয়ের অধিক যদি বুঝাই তাহলে ওয়ান অ্যানাদার। যদি আমরা যদি বলি দ্য স্পাউজেস, কি? দ্য স্পাউজেস, খেয়াল কর, আমরা বললাম দ্য স্পাউজেস লাভ ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। দ্য স্পাউজেস লাভ ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। তাহলে ভাইয়া এখানে স্পাউজেস দ্বারা কি? স্পাউজেস মিনস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কয়জন? দুইজন। এখন তুই বলতে পারিস ভাই একজন মানুষের তো দুইটা তিনটা বউ থাকতে পারে নাকি, তখন স্পাউজেস মানে তো দুইয়ের অধিক হয়ে যায়, এরকম তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। সেটা তোমাদের মন একটু অন্যরকম, উড়ু মন তোমাদের আসতেই পারে, কিন্তু আমার মনে আর এই বয়সে এ ধরনের কোশ্চেন আসে না। আমার একসময় আসতো, যখন স্টুডেন্ট ছিলাম তখন আসতো, কিন্তু তোদের আসে এখন, আমি জানি। তাহলে কি দেখো, স্পাউজেস বলছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, তারা কি করে? তারা লাভ করে, তারা কি করে? ট্রু লাভ করে। কাকে? একে অপরকে, ইচ আদার। কারণ স্পাউজ মানে কয়জন? স্পাউজেস মানে দুইজন। এখানে তুমি খেয়াল করো, আমি কিন্তু স্পাউজ লিখিনি, দেখ আমি কিন্তু স্পাউজ লিখিনি, আমরা এখানে একটা এস যোগ করছি, স্পাউজেস। কেন দেখো, তুমি যখন লিখবা স্পাউজ তখন কি হয় দেখ, হাজব্যান্ড অর ওয়াইফ, যে কোনো একজন। যখন বলতেছি স্পাউজেস তখন দুইজন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি বলতেছো প্যারেন্ট, কি? প্যারেন্ট। ওকে, তুমি বলতেছো কি? প্যারেন্ট কি হয় পিতা না হয় মাতা, তাই না? বাবা অথবা মা। কিন্তু তুমি বলতেছো প্যারেন্টস প্লুরাল করছো, তখন বাবা মা দুইজনকেই বুঝায়। ঠিক আছে, বাবা মা দুইজনকেই বোঝায়। এখন দেখো আমি যদি বলি যে দে, সেম সেন্টেন্স যদি লিখি, দেখ দে লাভ ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। দে লাভ ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। তাহলে ভাইয়া কি হবে? দে লাভ ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। দেখো দে মানে কি? দে মানে কি? তাহারা বা তারা, তাই না? তাহারা বা তারা, তাহারা বা তারা। এখন খেয়াল কর, এই দে এর সমসাময়িক কি ভাইয়া? উই, আমরা, নাকি? এর সমসাময়িক কি? উই। তাহলে আমরা কি, সেটা কি? আমরা। উই কি? আমরা। ভাইয়া আমরা ভাঙলে বাংলায় কি হয়? আমরা ভাঙলে কি হয় দেখো, আমি, তুমি ও সে। আমি, তুমি ও সে কয়জন? তিনজন। কয়জন? তিনজন। তাহলে আমরা ইচ আদার তখনই বসাবো, এরকম আমাদের থাকতেও পারে যে টু লেখা থাকতে পারে। টু লেখা থাকলে একদম সহজ, যে দুইজনের মধ্যে। তুমি বললা রহিম অ্যান্ড করিম, তুষার অ্যান্ড কি এর নাম? ফারিহা, তুষার অ্যান্ড ফারিহা কয়জন? দুইজন। কয়জন? দুইজন। তাহলে তখন তো ইচ আদার একদম সহজ হয়ে গেল। কিন্তু কিছু ওয়ার্ড আছে, যেমন স্পাউজেস, প্যারেন্টস, টুইন্স, তারপরে তুমি বলতে পারো কাপল, তুমি বলতে পারো বিটুইন। তাহলে কয়জন বোঝায়? দুইজন বোঝায়। কাপল মানে কি? দুইজন। এখন তুই বলতে পারিস ভাই যে একটা ছেলে অনেকগুলা মেয়ের সাথে প্রেম করে, আবার একটা মেয়ে অনেকগুলা ছেলের সাথে প্রেম করে, তাহলে কাপল মানে কি দুইয়ের অধিক হয়ে গেল? না, তারা সবসময় যখন কথা বলে, দেখা করে, তখন দুই থাকে কাপল, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝছো? এখানে ওখানে একটা ছেলের সাথে তিনজন মেয়ে দেখা করতে আসলে তারা আর কাপল থাকবে না, এমন একটা অবস্থা হবে কেউ কাউকে চিনে না, অথবা সবাই সবাইকে চিনে, ওই বেটা খাবে মায়ের। সনম, হ্যাঁ, তুঝে দেখা তো এ জানা সনম। দেখ এখন ভাইয়া এখানে দে, তাহারা মানে দুইয়ের অধিক। দে কি? দুইয়ের অধিক। যেহেতু দুইয়ের অধিক, তাহলে আমরা কি নিব? ওয়ান অ্যানাদার। দুইয়ের অধিক, তাহলে আমরা কি নিব ভাইয়া? ওয়ান অ্যানাদার। ওকে,
দুইয়ের অধিক তাহলে কি নিব ওয়ান অ্যানাদার। এখন আমাদের একটা সুন্দর প্রোনাউন পড়তে হবে যেটা খুবই সহজ, কিন্তু তোমরা পরীক্ষায় আসলে ভুল করো, সেটা কি ভাইয়া রিফ্লেক্সিভ। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দুইটা মাত্র, একটা হচ্ছে সেলফ আর একটা কি SELVES না রে, সেলফস। বা সেলফ কি, সেলফ হচ্ছে সিঙ্গুলারের সাথে, আর সেলফস কি ভাই এটা হচ্ছে প্লুরালের সাথে। তার মানে মাই সেলফ কয়জন, একজন, হার সেলফ কয়জন, একজন। কিন্তু তুমি যদি বলো দেশ সাথে যদি রিফ্লেক্সিভ দাও তাহলে কি হবে, দেম সেলভস, আওয়ার সেলভস, তাই না, প্লুরাল। তোমরা এটা খুব ভালো করে জানো, কিন্তু ভাই এই জিনিস তো সারা জীবন পড়ছি, এই জিনিস না আপনি এখন আবার কি শুরু করলেন, কেন পড়াইতে আসলেন এই জিনিস, এর কি কোনো দরকার আছে? সেলফ আর সেলফস তো আমরা জানি। তো দেখো এখানে আমাদের পড়ানোর কারণ আছে যে রিফ্লেক্সিভ কি, যখন সাবজেক্ট নিজে নিজে কিছু করে অথবা সাবজেক্ট যে কাজটা করে ওই কাজটা সাবজেক্টের উপর এসেই পতিত হয়, সাবজেক্ট যে কাজ করে সাবজেক্টের উপর এসেই পতিত হয়, তাহাকে বলা হয় রিফ্লেক্সিভ, তাই না, রিফ্লেক্সিভ। তুমি যদি লিখো শি কিল্ড হারসেলফ, তার মানে কি, শি কিল্ড হারসেলফ, সে কি করছে, হত্যা করছে, কাকে, নিজেকেই, দ্যাট মিনস আত্মহত্যা করছে। শি, দেখো তুমি লিখলা যে she killed herself, সে নিজেই নিজেকে কি করছে, হত্যা করছে। এই কিল্ড মানে কি, এই কিল্ডের মিনিং হচ্ছে ওই যে আত্মহত্যার ইংলিশ কি আমি তো জানিও না রে, সুইসাইড বলছে, সে মারছে, সে মেরে ফেলেছে, কাকে, হারসেলফ, নিজেকেই। তাহলে এই যে কিল্ড, এই কাজটা কার উপরে এসে পতিত হয়েছে, সাবজেক্টের উপরে। দ্যাট মিনস আমরা পড়ি যে সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করে, সব কাজই সাবজেক্ট নিজেই করে। দেখো আই এট কি, আমি কি খাইলাম আমি, ধরো রাইস, আই এট রাইস। এখন এই যে তোমরা যে পড়ো, তোমাদের ইংলিশ টিচাররা পড়ায় যে সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করে, আরে ভাই আই এট রাইস, তো আমিই তো খাইছি, তো কাজ আরেকজন করে দিছে, আমি দুপুরে ভাত খেয়েছি, আমি রাত্রে ভাত খেয়েছি, তো এই কাজকে আরেকজন করে দিছে। সব কাজ তো যে সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে আমি কর্তা, আমি একটা কর্ম করব। যখন কেউ একটা কর্ম করে, একটা ক্রিয়া সম্পাদন করে, তাকেই আমরা সাবজেক্ট বলি। তাহলে সাবজেক্ট সবসময় নিজে নিজেই কাজ করে, বাট সাবজেক্টের এই কাজ, সাবজেক্টের এই কর্ম যখন নিজের উপরেই আবার ব্যাক গিয়ারে ফিরে আসে, তখন তাকে রিফ্লেক্সিভ বলা হয়। তখন তাকে কি রিফ্লেক্সিভ বলা হয়। জিনিসগুলো বুঝবি, এখানে শিখতে আসছিস, ইংলিশ শিখতে আসছিস, এখানে ফালতু কোনো কিছু হবে না। আমরা পড়বো, আমরা শিখবো, আমরা পরীক্ষা দিব, আমরা মেডিকেলে চান্স পাবো। আমাদের জিকে ইংলিশে 25টা কোশ্চেন দাগাইতে যেন আমাদের 5 মিনিটের বেশি সময় না যায়। পরীক্ষার হলে যাব, জিকে ইংলিশ দাগাবো, মাত্র 5 মিনিট সময় লাগবে। দ্বিতীয়বার আর আমরা চিন্তা করবো না যে এটা উত্তর নাকি এটা উত্তর, একদম বেসিক গড়ে দিব, এরপরে তুমি আমার চাইতে ভালো ইংলিশ টিচার হয়ে যাবা। দেখো তাহলে বুঝছো যে সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করে, কোন ধরনের কথা, সাবজেক্ট সব কাজ নিজেই করে। তাহলে সাবজেক্টের কাজ যখন মানে কর্তার কাজ কর্তার উপরে এসেই পতিত হয়, তখন আমরা তাকে বলি রিফ্লেক্সিভ ইউজ, তাই না? তখন তাকে আমরা কি বলি ভাইয়া, রিফ্লেক্সিভ ইউজ। এখন দেখো তো ভাইয়া, তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এটা কোন ধরনের প্রোনাউন, তুমি কিন্তু সুন্দর মতো উত্তর করবা কি, এফ রিফ্লেক্সিভ, কি উত্তর করবা, রিফ্লেক্সিভ। কিন্তু সেম দেখ, আর তোদের হচ্ছে অনেক জায়গায় কোয়েশ্চেন করবে, করে একটু ভাব নিবে কি, দেখো সেটা হচ্ছে কি, I myself have done the work. I myself have done the work. বলছে আমি কাজটি করিয়াছি, হ্যাভ দিছি না, করিয়াছি। আসি আসো আসে, পড়ছিস না ছোটবেলায়, আসি আসো
আসি, আসো, আসে, পড়ছি না? তাহলে এরূপ থাকলে, বাংলা ক্রিয়া শেষে রূপ থাকলে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। পড়ছো না এটা? তাহলে দেখো, আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ভালো করে খেয়াল কর, আমি প্রথমে বললাম আমি কাজটি করিয়াছি। আমি, দেখো আমি বললাম যে তুমি কাজটি কে করেছে? আমি কাজটি করেছি না, আমি কাজটি করেছি বা করিয়াছি যাই বলো না কেন, আমি কাজটি করেছি। এখন দেখো আমরা লিখবো কি, আমি, ময়ূরেশি না রে, আমি কাজটি করেছি, অথবা কাজটি কাজটি আমি করেছি। পার্থক্য আছে? আমি কাজটি করেছি অথবা আমিই কাজটি করেছি। ওকে, তাহলে এই যে প্রোনাউনের এই ইউজকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কি বলা হয়? এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক অর্থ কি ভাই? ওই যে এম্পাসাইজ, মানে কি জোর দেওয়া। এম্পাসাইজ থেকে এমফ্যাটিক প্রোনাউন, তার মানে জোর প্রদান করে বলা। তাহলে যখন দেখো ভাই, কখন বুঝবো? যখন তুমি দেখবা ভার্বের পরে রিফ্লেক্সিভ বসছে, ভার্বের পরে রিফ্লেক্সিভ বসছে, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। কিন্তু সাবজেক্টের ইমিডিয়েট পরে যখন রিফ্লেক্সিভ ইউজ হয়, সাবজেক্টের ইমিডিয়েট পরে যখন রিফ্লেক্সিভ ইউজ হয়, এটাকে আমরা বলবো কি? ইমফ্যাটিক। দূর মেজাজটা গরম করে হলে ইমফ্যাটিক প্রোনাউন, তাই না? ইমফ্যাটিক প্রোনাউন। এখন এই জিনিসকে, এই যে ইমফ্যাটিককে তোমার অনেক মেন্টর, তোমার অনেক ভাইয়ারা কোথায় শিখছে, কি শিখছে বুঝে না কিছুই, ধর একটা কোশ্চেন করে দিবে, নিচের কোনটিতে ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার হয়েছে? কি ইন্টেন্সিভ প্রোনাউন? কিছু আছে না, এই যে বুঝে কম লাফাই বেশি, আমাদের দাবি মানতে হবে। বলছে দাবি কি ভাই? বলছে দাবি তো আমিও জানি না, সবাই বলতেছে তা আমিও বলতেছি। ওই কোথায় দেখছে, কোথায় একটা কোশ্চেন আসছিল জীবনে। তাহলে ইমফ্যাটিক মানে কি? জোর প্রদান করা। আমি যদি বলি ইন্টেন্সিভ, তার মানে মিনিং তো সেম। এই ইন্টেন্সিভ প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন অর্থ কি? যখন আমি একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ঠিক ইমিডিয়েট পরে, সাবজেক্টের ইমিডিয়েট পরে বসাবো, তখনই তাকে আমি বলবো এমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। বাকি ইন্টেন্সিভ প্রোনাউন। এখন আসো, এই পড়ানোর জন্য আমি আসি না এখানে। রিফ্লেক্সিভ প্রোনাউন এই কারণে পড়ানো শুরু করি নাই, যে জিনিস কেউ জানে না, কেউ পড়াবে না, কেউ তোমাকে দেখাবে না, সেই জিনিস পড়ানোর জন্য আসছি আমি এখানে। সেটা হচ্ছে দেখো অ্যাভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, তারপরে কি অ্যাবসেন্ট, এনজয়। এই ভার্বগুলোর পরে যদি কোনো প্রোনাউন বসাতে হয়, লিখে নাও, এই ভার্বগুলোর পর যদি কোনো প্রোনাউন বসাতে হয়, সেটা অবশ্যই এই ভার্বগুলোর পর যদি কোনো প্রোনাউন বসাতে হয়, সেটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। কি আব্দুর রহমান বলছে যে এত ডিপলি কেউ পড়ায় না ভাই। এত ডিপলি জানলে না পড়াবে তোকে, তা জানা লাগবে। সে একটা হয় ইংলিশ হিলার কিনছে, না একটা মাস্টার কিনছে, না একটা অ্যাপেক্স কিনছে, ওতে যা লেখা আছে তাই। একটা বইয়ের মধ্যে আমি তুষার যা জানি, আমি যা পড়ছি, তাই যদি আমার ইংলিশ হিলারের বইয়ের মধ্যে লিখি, তাহলে তুই আমার বই কিনবি? তোর তো পাঠ উদ্ধার করতে পারবি না জিনিসটা তুই। আমি একটা বই আমি পড়ছি, তোমার হচ্ছে দ্য ক্যামব্রিজ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর নাউনের আলোচনা, শুধু নাউনের আলোচনা 250 পেজ, শুধু নাউন 250 পেজ নাউন। তো এই যদি আমি লিখি ওর মধ্যে, তাইলে তুমি কি পাঠ উদ্ধার করতে পারবে না? বই কিনবা না, তো জানা লাগবে তো। তাহলে দেখো, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ওয়ার্ডগুলোর পরে যদি কোনো প্রোনাউন বসাতেই হয়, সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি হবে? সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তুমি যদি লিখো যে শি প্রাইডস হার বিউটি, দেখো শি প্রাইডস হার বিউটি। তো প্রাইড মানে কি? এই সকল ভার্বের মিনিংই হচ্ছে নিজে নিজে কিছু একটা করা, বা এই সকল ভার্বের মিনিং এমন
যে যেটা করা হয় সেটা ওই যে সাবজেক্টের উপর এসে বর্তায়। মনে করো আমি বললাম অ্যাবসেন্ট, কি অ্যাবসেন্ট, তো অ্যাবসেন্ট যদি হয় উল্লাল্লা কথা বলবি না, হ্যাঁ প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হয়। খেয়াল করো যদি বলি অ্যাবসেন্ট ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে আমি অ্যাবসেন্ট তার মানে কি আমি একটা জায়গায় যাই নাই, যাই নাই মানে কি ওই কাজটা কার উপর এসে পতিত হয়েছে, আমার নিজের কাছে, কারণ আমি সেখানে উপস্থিত হইতে পারি নাই, তার মানে হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাভিল মানে কি নিজে নিজে কোনো কাজ করা। এখন খেয়াল করো বলছে ভাই র্যাপিড ফায়ার কি হবে, তুই চুপ থাক, পরে বলবো না সব বিষয়ে কথা, পড়াইতেছি পড়ার মধ্যে কথা বলবি না। তাহলে শি প্রাইডস হার বিউটি, প্রাইড মানে কি, প্রাইড মানে হচ্ছে তোমার ওই যে জিনিসটা কি অহংকার করা, কি করা অহংকার করা। বলি না যে এই যে আগে আমরা বলতাম শহীদরা আমাদের প্রাইড মানে আমাদের অহংকার, শহীদরা আমাদের কি অহংকার। ওকে, তাহলে দেখো তো শি প্রাইড সে অহংকার করে, বড়াই করে, হার বিউটি তার সৌন্দর্য নিয়ে, তার সৌন্দর্য নিয়ে। এখন তুমি মনে করতে পারো ভাইয়া প্রাইড তো ভার্ব, প্রাইড তো ভার্ব, এখন ভার্বের পরে তো অবজেক্টিভ ফর্মে বসে। এই জিনিস পরীক্ষা আসলে তুমি কান্নাকাটি করে মরে যাবা, তোমার মেন্টর এটা উত্তর করতে পারবো না, তুমি তো দূরের কথা, তুমি তো দুধের শিশু, তোমার যে পড়ায় বিভিন্ন টিরিক ফিরিক দিয়ে বিশাল বড় ইংলিশ টিচার সাজছে, সে নিজেও এই কোয়েশ্চেনের উত্তর করার ক্ষমতা তার নাই। কারণ ও দেখবে কি এটা একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, সারা জীবন পড়ছে। কিন্তু দেখো এই সেন্টেন্স আসলে কিভাবে লেখা যায়, এই সেন্টেন্স লিখতে হবে তোমাকে শি প্রাইড হার সেলফ ফর বিউটি, ফর বিউটি, শি প্রাইডস হার সেলফ ফর বিউটি। তাহলে প্রাইড কি এমন একটা ওয়ার্ড যেটার পর আমরা সবসময় কি বসাবো, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, ঠিক আছে। প্রাইড কি হার সেলফ, এগুলো একটা মুখস্থ রাখবি, এটা বোঝার জিনিস না, এটা মুখস্থ। কারণ এটা যদি মনে না থাকে যে এই ওয়ার্ডের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে বোঝার কিছু না এখানে। ওকে, এরপরে দেখো কি ভাইয়া ইভেন্ট কি হবে, তোদের কোয়েশ্চেনগুলো তো অন্য লেভেল। ইভেন্ট কি ভাইয়া, ইভেন্ট কি হবে, কিসের ইভেন্ট, হুইচ ইভেন্ট, ওয়াই ইভেন্ট, কিসের, তোদের কথাবার্তা মানে। গতকাল আমি দুপুরবেলা শুয়ে আছি, 7টার সময় আমার মিডিয়ামের ক্লাস ছিল, 10টায় তোদের ক্লাস ছিল। এক ছোটো ভাই ফোন দিয়ে বলে ভাই আজকে তো আপনার হ্যাপি বার্থডে। আমি কি হ্যাপি বার্থডে মানে, কিভাবে হলো এটা? আমার নিজের বার্থডে নিজেরই মনে থাকে না, কারণ এইসবে আমি কোনো বিশ্বাস করি না। প্রতিদিন ঘুম থেকে উঠি নতুন সকাল তো দেখতে পারি না, নতুন দুপুর দেখি, তখনই মনে হয় না আমি বেঁচে আছি, এটাই আমার হ্যাপি বার্থডে। নতুন করে আবার কিসের হ্যাপি বার্থডে? পরে এরা আইসে ক্লাস শেষ করার পরে আমার বাসায় আসছে, পরে তারা আমাকে ধরে নিয়ে গেছে বাসা থেকে, এ কারণে তোদের ক্লাস নিতে পারিনি। ভাইয়া কি শি প্রাইডস অফ হার বিউটি, কই পাইছো সব, কোথায় পাইছো তুমি? শি প্রাইডস অফ হার বিউটি মানে মনে একটা আসলে সেন্টেন্স লিখে দিলাম। তোদের নিয়ে আমি যতটুকু আমি পড়াবো এর বাইরে চিন্তা করতে যাবি না যে এটা এমন হলে কেমন হতো, অমন হলে কেমন হতো। হ্যাঁ, চান্স পেয়ে যাবা, নক দিবা ভাই আমি অমুক মেডিকেলে পড়ি, ঢাকা মেডিকেলে পড়ি, এখন আমি ইংলিশ টিচার হতে চাই, ইংলিশ শিখতে চাই, কি পড়বো, কিভাবে পড়বো, এটা এমন হইলে কেমন হইতো, ওইটা অমন হইলে, তখন তোমার আমি সুন্দর করে বুঝাবো, এখন বুঝাবো না। বলছে হি অ্যাভিলস হিমসেলফ অন দ্য বাস অথবা অফ দ্য বাস, এ তো আমার নিজের ক্লাস লেকচারের উদাহরণ, তো আমার লেকচারের উদাহরণ, তো আমার কাছে আবার কেন জিজ্ঞাসা করতেছিস যে হি অ্যাভিলস হিমসেলফ অন দ্য বাস নাকি অফ দ্য বাস? আমার লেকচারের উদাহরণ, বাংলাদেশে আর কারোর লেকচারের উদাহরণও না, তো আমার কাছে আবার কি জন্য জিজ্ঞাসা করতেছিস? লেকচার তো দেখছিস, সেখানে বললাই আছে। এখন আসো ভাই, প্রোনাউনকে আর বাদ গেছে, দেখ প্রোনাউন এবার ঝামেলা তোদের কোথায় বাঁধে, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ আর কি ভাইয়া রিলেটিভ।
আর একটা কি রিলেটিভ, ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন যেহেতু আমরা পড়তেছি তো আমরা প্রোনাউন নিয়ে থাকি। তো দেখো তো এখানে ইন্টারোগেটিভটা কি হু, হুইচ, তারপরে কি হোয়াট, এরপরে তোর হুজ, হুম, এরা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন দেখো রিলেটিভ কি হু, তারপরে হচ্ছে তোমার হুইচ, হুম, হুজ আর কি দ্যাট। দেখো তো দুইটাই একই না প্রায়, ওখানে হোয়াট বেশি এখানে দ্যাট বেশি, তাছাড়া কিন্তু আর পার্থক্য নাই, তাই না? তাছাড়া আর কোনো কি, তাছাড়া বলছে এক্সাম দিছি তো ভাই। ও আমি তো অন্য লাইভে চলে গেছিলাম। এখন দেখো দুইটা কিন্তু সেম, তাহলে ভাইয়া কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা রিলেটিভ প্রোনাউন খুব ভালো করে বুঝবে। এটা বোঝার জিনিস, এসব মুখস্থ ফুখস্থ জিনিস না এসব, হ্যাঁ এসব সন্দেশ জিনিস না, এই জিনিস বুঝতে হয়, এই জিনিস বুঝতে হয়। দেখো তাহলে আমি কি লাইভের বাইরে চলে আসছি? লাইভ কোথায় গেল আমার? ও না আছে তো লাইভ, ধরো আচ্ছা লাইভ আছে। দেখো তো এখন কথা হচ্ছে ইন্টারোগেটিভ রিলেটিভ কখন। দেখ ইন্টারোগেটিভ আমি তখনই বলবো যখন কি সেন্টেন্সটা কোন সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্সে এদের ইউজ হবে, সিম্পল সেন্টেন্সে, তখন আমি কি বলবো ইন্টারোগেটিভ। এবং সেন্টেন্সের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, সেন্টেন্সের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, ওকে কোশ্চেন মার্ক থাকবে। এখন দেখো ভাই রিলেটিভ কি, রিলেটিভ আমি তখন বলবো যখন কি কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করব। কি সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করব। এবং লাস্টে কি থাকবে, সেন্টেন্সের লাস্টে এই যে ফুল স্টপ থাকবে, সেন্টেন্সের লাস্টে কি থাকবে, ফুল স্টপ থাকবে, সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ থাকবে, ঠিক আছে? সেন্টেন্সের লাস্টে কি থাকবে ভাইয়া, ফুল স্টপ থাকবে। তাহলে আমি তখন বলবো যেটা রিলেটিভ প্রোনাউন এবং সেন্টেন্সটা কি হতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সেম জিনিস ভাই ইন্টারোগেটিভ, তাহলে কি সেটা সিম্পল সেন্টেন্স হতে হবে। লাস্টে কি থাকতে হবে, লাস্টে কি থাকতে হবে বলো তো, কোশ্চেন মার্ক থাকতে হবে। এখন ভাই এই এরা কি শুধু ইন্টারোগেটিভ প্রোনাউনই, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে না? খেয়াল করো, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। খেয়াল কর তাহলে এই যে হুমের পরে, হুমের পরে কি আছে দেখতো, হুমের পরে কি আছে ভাইয়া, হুমের পরে আছে ডু, কি এটা একটা ভার্ব না? তাহলে এটাকে আমরা এখন কি বলবো, প্রোনাউন। ভাইয়া কোন ধরনের প্রোনাউন, ইন্টারোগেটিভ। কারণ কি দেখো ডু ইউ ওয়ান্ট, ডু ওয়ান্ট সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা, সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা, এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার লাস্টে কি আছে আমার, কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, নট রিলেটিভ প্রোনাউন। এখন দেখ তুমি লিখলা কি হুইজ বুক ডু ইউ, হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি চাও, হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি চাও। তাহলে এখানেও তো হুইজ আছে এবং আমরা এখানেও হুইজ লিখছি নাকি, হুইজ আছে। তো দেখতো এই যে হুইজ, হুইজ আছে না, তাহলে হুইজের পরে কি আছে ভাইয়া, এখানে একটা নাউন আছে, কি আছে, নাউন আছে, কোন বইটি। তাহলে হুইজ কাকে মডিফাই করলো, বইকে, নাউনকে। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভই বলবো, কিন্তু সেটা হচ্ছে ইন্টারোগেটিভ কি, অ্যাডজেক্টিভ। সেটা কি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যে ভেরি গুড আমার স্টুডেন্টরা, তোরা একদম ভালো লাগে এই জিনিসটা খুব আমার, তোরা অনেক কিছু শিখে গেছিস, অনেক কিছু সুন্দর পারিস, এটা আমার খুবই ভালো লাগে। যে বাংলাদেশের তথাকথিত মেন্টরদের চাইতে তোদের ইংলিশ জ্ঞান আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আমি এটাতে আমি খুবই খুশি। তাহলে এটা কি ঠিকই ইন্টারোগেটিভ, কিন্তু সেটা ভাই ইন্টারোগেটিভ কি
অ্যাডজেক্টিভ। কি ভাইয়া? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এইবার তুমি অনেক জায়গায় লেখা দেখবা বা অনেক তোমাকে পড়াবে বা তোমার মাথার মধ্যে আসবে যে ধরো ভাইয়া হোয়াই, তারপরে কি তোমার হচ্ছে হোয়ার, তারপরে হচ্ছে তোমার তোমার কি হোয়েন, তাই না ভাইয়া? এরা তাহলে কি? এরা তাহলে কি? দেখো, এরা দুইটা জিনিস হতে পারে, এটা দুইটা জিনিস হতে পারে। যদি এরকম সিম্পল সেন্টেন্স ইউজ হয় তাহলে এর নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি এরকম সিম্পল সেন্টেন্স হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর যদি এরকম এই যে রিলেটিভ লিখছি না আমরা, যদি এরকম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয় তাহলে এদের নাম হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সময় আরও বিস্তারিত আলোচনা করব। কথা বুঝছিস? তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া হোয়াই, হোয়ার, হোয়েন এরা তাহলে কি? এরা হচ্ছে অ্যাডভার্ব। সিম্পল সেন্টেন্স ইউজ হইলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয় তাহলে তার নাম হবে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন তুমি যদি লিখো এরকম, দেখো তো, আই নো হোয়ার হি লিভস। নোটা কি ভাই? একটা ফাইনাইট ভার্ব। লিভসটা কি ভাই? একটা ফাইনাইট ভার্ব। দেখো তো, দুইটা ফাইনাইট ভার্ব আছে না, তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এ হইছে ক্লজ মার্কার, রিলেটিভ। এই ক্লজ আর এই ক্লজের মাঝখানে সম্পর্ক স্থাপন করছে। তাহলে ভাই এর নাম কি? এর নাম কি রিলেটিভ প্রোনাউন? না, এর নাম হচ্ছে এখন কি? রিলেটিভ অ্যাডভার্ব। কথা বুঝছিস? এর নাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, তো খেয়াল করো, আমরা রিলেটিভ প্রোনাউন লাস্টে পড়বো। জাস্ট এই দুইটার পার্থক্য দেখানোর জন্য আমি এখানে একসাথে লিখছি। রিলেটিভ প্রোনাউন আমাদের একটু বিস্তারিত পড়তে হবে, এই কারণে আমরা একটু লাস্টে পড়বো। এই তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি এখানে একসাথে লিখছিলাম। এবার আমাদের দেখো ইনডেফিনিট প্রোনাউন, তাহলে আমাদের পড়া শেষ। ইনডেফিনিট প্রোনাউন, তাই না? ইনডেফিনিট আমরা তো জানি। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্টতাবাচক। কি বাচক? অনির্দিষ্টতাবাচক। দ্যাট মিনস ফিক্সড ভাবে আমরা জানি না যে কোনটা কি, তাই তো? তাহলে ভাই কারা হতে পারে সেটা দেখো তো। সেটা হতে পারে তোমার এভরি, তারপরে নো, সাম, তারপরে কি এনি। এগুলোর সাথে আমরা কি বসাবো? এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। শুধু এভরি কিন্তু কখনোই প্রোনাউন না। এভরিবডি প্রোনাউন, এভরিথিং প্রোনাউন, এভরিওয়ান প্রোনাউন। ওকে, তাহলে দেখো এই চারটার সাথে এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান। এরা সব কি ভাইয়া? এটা কি? এরা সব কি? এরা সব হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দ্যাট মিনস তুমি খেয়াল করে দেখো, এদেরকে যখন তুমি বসাইতেছো, তখন কিন্তু আমরা বলতে পারতেছি না যে আসলেও এটা তোমার কে বা কাকে মিন করতেছে, এটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই এটাকে বলতেছে ইনডেফিনিট। আবার এগুলা বাদেও শুধু ধরো শুধু হচ্ছে তোমার শুধু সাম, তারপরে শুধু এনি, ওকে, শুধু ওয়ান, এরপরে দেখ ম্যানি, ঠিক আছে? এগুলা কি হতে পারে? এরাও কিন্তু ইনডেফিনিট প্রোনাউন হতে পারে। আমি বলতেছি এনি অফ দ্য বয়েজ, যে কেউ, এনি অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে যে কেউ। তার মানে কে আমি ফিক্স করে বলতে পারতেছি না। আবার এনির পরে কি আছে দেখো? অফ। তাহলে আমরা কি বললাম? যে এই প্রোনাউনগুলো আমরা যখন প্রোনাউন পড়বো না, তারপর কি হতে পারে? দেখ অল হতে পারে। যখন প্রোনাউন পড়ছি, প্রোনাউন কি? নাউনের সমতুল্য। প্রোনাউন কি ভাইয়া? নাউনের সমতুল্য। ওকে, তার মানে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ কি হতে পারে না? সাবজেক্ট হতে পারে না। তা আমরা কেন বলতেছি যে অফ বা ভার্ব যদি থাকে তাহলে প্রোনাউন বলবো? কারণ এই অফটা কি? প্রেপোজিশন। আর ভার্বের আগে কি থাকে? সাবজেক্টের জায়গা। কিসের জায়গা? সাবজেক্টের জায়গা। প্রেপোজিশনের আগে সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। এই কারণে তুমি মাসও হবে, মাসও ইনডেফিনিট প্রোনাউন তুমি লিখতে পারবো। তো তুমি যদি দেখো একটা কোয়েশ্চেনই তো আছে, এ দেখ, মাস
অফ মাস অফ কি জানি কোশ্চেনটা, মাস অফ ইট কি জানি কোশ্চেনটা ভুলে গেলাম, এই প্রোনাউনের মধ্যে আছে মাস অফ ইট হি সেড ওয়াজ আনক্লিয়ার, না এরকম একটা কি জানি আছে। তো ওখানে ওই মাসটা সাবজেক্ট হয়েছে কোন ধরনের, এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে কি বলে ইনডেফিনিট প্রোনাউন। এটা কোন ধরনের প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তুমি কখন বসাইতে পারবা মাস, ভাই যখন আমি পরে কাকে মিন করব, তোমার আনকাউন্টেবল নাউনকে মিন করব, তখন আমরা মাস বসাইতেই পারি, সমস্যা নেই, মাস তখন কি বসাইতেই পারি। আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। তাহলে দেখে সবার ক্ষেত্রে সেম। এরপরে যদি এই যে অফ বা ভার্ব আসে, মানে অফ না, সরি আমি এখানে অফ কেন লিখলাম, প্রেপোজিশন, অফ লেখাটা ভুল, প্রেপোজিশন বা ভার্ব যদি আসে তাহলে আমি আগেরটা সাবজেক্ট নিব, প্রোনাউন হিসেবে নিব। কি নিব, প্রোনাউন হিসেবে। এখন এই সব যে কোনো ধরনের প্রোনাউন, যে কোনো ধরনের প্রোনাউন, শুধু ওই পার্সোনাল বাদে, পার্সোনাল বাদে অন্য যে কোনো ধরনের প্রোনাউনের পরপরই যদি তুমি একটা নাউন পাও, যদি একটা নাউন পাও, তাহলে তোমাকে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ বলতে হবে। যেমন দেখো, all is clear to me, all is clear to me, ওকে। এবার আমরা বললাম দেখো তো, all boys are present, all boys are present, দুইটাই কিন্তু আমার শুরুতে কি আছে ভাইয়া, শুরুতে দুইটাতে আমার all আছে, তাই তো, দুইটা শুরুতে কি আছে, all আছে। এখন দেখ all এর পরে এখানে কি বসছে, is, ইজটা কি ভাইয়া, একটা ভার্ব, তাইলে যেহেতু ভার্ব বসছে তাহলে এটা আমার প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এখন খেয়াল করো, এই যে all boys, ভাইয়া বয়েসটা কি, নাউন, বয়েসটা কি, নাউন। তাহলে ভাই এই অলটা কি, অলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাইয়া কোন ধরনের অ্যাডজেক্টিভ, নাম সেম, নাম সেম, কথা বুঝছিস? এগুলো বোঝার জিনিস, এগুলা বোঝার জিনিস। তোরা কি ভাই এই সূক্ষ্ম পার্থক্যগুলা বুঝতে পারতেছিস? তুমি সারা পৃথিবীর যত ইংলিশ এক্সাম হবে সবার জন্য প্রিপারেশন নিতেছ, শুধু মেডিকেল অ্যাডমিশন এসব ফালতু কথা আমার কাছে নাই। তোমরা কি সূক্ষ্ম জিনিসগুলা বুঝতে পারতেছো, যে ভাইয়া আমরা বুঝতেছি এই জিনিসগুলা, বুঝতে পারতেছো? কই তো কোনো খবরই নাই দেখছি। তুঝে দেখা তো এ জানা সনম, কইরে সনম? বাপরে, এতক্ষণ পরে এদের মাথায় ঢুকছে যে ভাই কিছু জিজ্ঞাসা করছে, আমি তো অবাক। আচ্ছা, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা যে ভাই এই জিনিসটা বুঝিনি, কিন্তু ভাই এটার পর এটা করে দেখান, আমি পড়ানোর পরে জিজ্ঞাসা করবি যে এটা করে দেখান, ওকে। এখন দেখ, এই হচ্ছে আমাদের সমস্যা। আর একটা সমস্যা আমাদের আছে, এই আর একটা সমস্যা আমাদের আছে, খেয়াল করো, আর একটা সমস্যা আমাদের আছে। এই যে এই ব্যক্তিগুলা, এই যে এই ব্যক্তিগুলা দেখো, এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এরপরে পজিটিভ হিসেবে কি বসাবো? যেমন ওয়ান যদি সাবজেক্ট হয় আমরা কি বসাই, ওয়ান্স। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, পড়ছো না তোমরা? ওই যে কি বলে, ভয়েস চেঞ্জে নাকি, ভয়েস চেঞ্জে বলছে ভাই আর একবার বলেন, তো পিটামু, কিন্তু তার মানে শুনতেছে না। এ কথা তো প্রথম বলিনি, এ কথা ওই সেই ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ পড়ায় আসতেছি তখন থেকে বলতেছি, যে কোনো ধরনের প্রোনাউন এক্সেপ্ট পার্সোনাল প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রোনাউনের পরপরই যদি তুমি ভার্ব বা প্রেপোজিশন পাও তাহলে তাকে সেই ধরনের প্রোনাউন বলবো, কিন্তু তারপর যদি তুমি নাউন পাও তাহলে অ্যাডজেক্টিভ বলবো। ভাই এখানে অল ইজ, দেখো অল দুইভাবে ব্যবহার হয়, ব্যক্তিবাচক বুঝাইলে তারপরে প্লুরাল হয়, বস্তুবাচক বুঝাইলে তারপরে সিঙ্গুলার হয়, তাই না? বলছে ক্লিয়ার টু মি, আমার কাছে ক্লিয়ার, তাহলে সেটা থিংই হবে, ব্যক্তি তো আর না। তাহলে অল ইজ, তাহলে অলের পরপরে কি বসছে, ভার্ব বসছে। আর ওলটা কি ভাই, ওলটা হচ্ছে ইনডিফিনিট, ওলটা কি ইনডিফিনিট। এখন ইনডেফিনিট যেহেতু এরপর ভার্ব বসার কারণে বলবো ইনডেফিনিট প্রোনাউন। এখন দেখো, অল বয়েজ আর প্রেজেন্ট, তাহলে এই অলের পরে কি আছে, নাউন আছে,
তো নামকে মডিফাই করার কারণে এর নাম অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কোন ধরনের অ্যাডজেক্টিভ? এই যে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, নাম সেম। তাহলে দেখো ওয়ান থাকলে কি হয়? ওয়ান্স হয়। কিন্তু এই এরা যখন থাকে তখন কি হয়? হিজ, হিম অথবা হার। খেয়াল করো, পজিটিভ বুঝাইলে কি হিজ, অবজেক্টিভ বুঝাইলে হিম অথবা কি হার, যে কোনো একটা, মানে পুরুষবাচক ব্যক্তিবাচক দুইটাই বসতে পারে। তুমি থাকলো কি এভরি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এটা থাকলো। এই ওয়ান দেখে তুমি বসাই দিলা ওয়ান্স, বিষয়টা এমন না। এরা যখন থাকবে তখন তুমি কি দিবা? হিজ, হিম বা হার, হিজ, হিম বা হার। ওকে, তখন তুমি কি দিবা ভাইয়া? হিজ, হিম অথবা কি? ওরে তাই তো বলি, এরকম এদিক ওদিক হয়ে যাইতেছে কেন? এখন বুঝছিস? তাহলে আমরা কি দিব? হিজ, হিম বা হার। এখন ভাইয়া পুরুষবাচক স্ত্রীবাচক দুইটাই আছে, দুইটাই আছে, তখন কি করব? তখন অবশ্যই তুমি বেস্ট উত্তর হিসেবে পুরুষবাচককে উত্তর নিবা, তুমি পুরুষবাচককে উত্তর নিবা। তোদের আমি বলি, একটা কোশ্চেনও আসছিল, সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কোশ্চেন। কই না, চট্টগ্রাম না, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। দেখো কোশ্চেনটা হচ্ছে কি জানি, ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি, ইফ এনিবডি, বিও ডিওয়াই নাকি রে, এনিবডি ওয়ান্টস টু টক টু মি, টেল ড্যাশ to call back later, to call back, call back কি later না, call back later, এটা হচ্ছে কোশ্চেন। দেখো এটা হচ্ছে কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। এখন ভাইয়া এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন এই যে এনি বডি, এখানে তো বডি দিছে, যদি এনি ওয়ান দিত তুমি এখানে আন্দাজে কানার মতো বসাই দিবা কি ওয়ান্স। তা এখন অপশনে ধরো আছে কি ওয়ান্স, অপশনে বি নম্বরে আছে ধরো হিম, অপশনে সি নম্বরে আছে ধরো হার। তাহলে এই টেলটা আমার কি ভাইয়া? ভার্ব। ভার্বের পরে আমি কি নিব? অবজেক্টিভ ফর্ম। ভার্বের পরে কি নিব ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। খেয়াল কর, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম হিমও আছে, হারও আছে, কোনটা নিব? দেখো পুরুষবাচক স্ত্রীবাচক দুইটাই আছে, তখন আমরা পুরুষবাচককে কি বেস্ট উত্তর হিসেবে নিব। বুঝতে পারছেন? তোরা কি বুঝতে পারছিস ভাই? বলতো সানমের দল, বুঝতে পারছো? আমি অবাক হয়ে যাই ভর্তির সময়, ভাই একটু কম নেন ভাই, আমার সমস্যা ভাই, আমি সেকেন্ড টাইমার ভাই, বাসা থেকে টাকা দিতেছে না ভাই, আমার এটা খুবই দরকার ভাই, ইংলিশ ছাড়া জিকে ছাড়া আমি চান্স পাবো না। ওমা 500 স্টুডেন্টের মধ্যে ক্লাসে 40 জন, কেন ভাই? এইভাবে কি চান্স হবে? এইভাবে কি চান্স হবে ভাইয়েরা? বলো। বলো, এভাবে চান্স হবে? রে ক্লাস নেওয়ার মধ্যে তো টাকা আসছে, টাকা আসলে খুব ভালো লাগে। এইভাবে করলে তোমাদের চান্স কিন্তু পিছায় যাবে। যারা নিয়মিত আসো ইনশাল্লাহ চান্স কারোর মিস যাবে না, আমি বলে রাখলাম। এখন রিলেটিভ প্রোনাউন পড়তে পারলে আমাদের শেষ। দেখ রিলেটিভ প্রোনাউন পড়তে পারলে আমাদের হচ্ছে আজকে শেষ। ডিসকাউন্টের সময় খুব, লেখাপড়ার সময় আর নাই। এবং ইভেন অনেক আছে, তোদের একটা কথা বলি, বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যারা জিকে ইংলিশ পড়ায় তারা আমার কোর্স কিনে না। কোন আইডি দিয়ে কিনে সেটাও আমি জানি, সে আইডিও আমি চিনি কয়েকটা, সবাইকে চিনি না, কয়েকজনের আইডি আমি চিনি যে অমুক প্ল্যাটফর্ম কেনাইছে। আমি এটা কিচ্ছু মনে করি না, শিখুক, ভালো জিনিস স্টুডেন্টকে দিক, ভালো জিনিস স্টুডেন্টকে দিক, স্টুডেন্ট ভুল ভাল না শিখুক, এ কারণে আমি কিছু বলি না, আমি জানি। ইভেন আমাদের খুব ক্লোজ প্ল্যাটফর্মেও আমার সাথে কাজ করে এমন অনেক প্ল্যাটফর্মে আমি দেখছি এই কাজ করতে।
কি এত মানুষের সুখ সহ্য হয় না কেন? বিয়ে না করলে সংসার হয় না? আমি একা মানুষ, আমার কি সংসার নাই? আমি কি না খেয়ে থাকি? আমি এই যে তোমাদের পড়াইতেছি, এই যে তোমার এই ওয়াইফাই বিল, কারেন্ট বিল, তারপরে তারপরে এই যে ঘর ভাড়া সব দিতে হয় না? আমি কি রাস্তায় থাকবো? আশ্চর্য, বেয়াদব পোলাপান, ফাজিল গুনানকার। দেখ রিলেটিভ প্রোনাউন, দেখ রিলেটিভ, ভালো করে খেয়াল করো ভাই। রিলেটিভ কি? রিলেটিভ হচ্ছে দুইটা ক্লজের মাঝখানে যখন কোনো প্রোনাউন বসে, যখন ইন্টারোগেটিভ প্রোনাউনের যে রূপগুলো তোমাদের দেখাইলাম, রিলেটিভ প্রোনাউন অলরেডি আমরা লিখে ফেলছিলাম তখন। তো এগুলা যখন দুইটা ক্লজের মাঝে বসে দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন আমরা তাকে বলি রিলেটিভ। কি বলি? রিলেটিভ। এখন দেখো হু বা হচ্ছে তোমার কি হুম, এরা বসে ব্যক্তির ক্ষেত্রে। কি? এরা বসে ব্যক্তির ক্ষেত্রে। ওকে, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। দেখ কি ভাই, আমাদের কোচিংয়ে যেমন জিকিং, তো তুমি করোটা কি? তোমার কাজ হচ্ছে যে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের পেজের মধ্যে ফেলা, বাকিটুকু আমি দেখবো না। এখন দেখো এরপরে হুইচ। ভাই হুইচ কি? হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে? বস্তু। ওকে, হুইচ কিসের ক্ষেত্রে? বস্তু। এরপর দেখ হুজটা কি? এটা হচ্ছে পজিটিভ। এটা কেন যে প্রোনাউন বলা হয়, আমি কখনো প্রোনাউন বলতে রাজি না। এটা সব সময় আমি রিলেটিভ অ্যাডজেক্টিভ বলতে রাজি, কিন্তু আলোচনা করা হয় মানদাতার আমল থেকে। এটা কোনোভাবে আমি প্রোনাউন বলবো না, এটা পজিটিভ। কারণ কি? হুজ কোথায় বসে বলতো? সবসময় নাউনের পূর্বে। কোথায় বসে? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে আর কি। সো এটাকে আমি রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। বই বের করবো না, যা ফ্রিতে আবার কি বই বের করবো না। এখন দেখো এরপরে আর কি আছে ভাই? দেখতো এরপরে আছে কি? দ্যাট। খেয়াল করো, এরপরে আছে কি? দ্যাট, যেটা ব্যক্তি বা বস্তু দুই ধরনের ক্ষেত্রেই বসতে পারে। আসো আলোচনা করি। আমাদের আর 3 মিনিট আলোচনা করলে শেষ হয়ে যাবে, কারণ যেই লেভেলের তোমার রিলেটিভ প্রোনাউন নিয়ে 2-3টা ক্লাস নিতাম আমরা যখন পড়াই, যখন ভার্সিটি অ্যাডমিশন পড়াইতাম বা বিসিএস পড়াই, যখন চাকরির কোর্স যখন আনি, তখন এই রিলেটিভ প্রোনাউন এইগুলারই 2টা বা 3টা ক্লাস হয়। বাট ওই লেভেলে আমি যাব না এখন। তোমাদের জাস্ট বেসিক যতটুকু লাগে উত্তর করে আসার জন্য এতটুকু আমি তোমাদের শেখাবো এখন। তো দেখো হু, এখন এই জায়গায় তোমরা মাথায় রাখবা, এই যে এই হু, তারপরে কি হুইচ আর দ্যাট, এই কয়টা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি? সাবজেক্টিভ ফর্ম। দ্যাট মিনস সাবজেক্টের জায়গায় বসবে। কি? সাবজেক্টের জায়গায় বসবে। আর এই যে হুমটা দেখতেছো না, হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তার মানে সেন্টেন্সের অবজেক্টের দরকার হলে হুম বসবে। আর হুজ তো আমরা বলছি যে পজিটিভ ফর্ম। দ্যাট মিনস শুধু সে নাউনের পূর্বে বসে। কোথায় বসে? নাউনের পূর্বে বসে। এখন আসো আমরা এদের নিয়ে আলোচনা করি। যেমন তুমি দেখো আই know the boy who or whom is brilliant. সব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, আই নো দ্য বয় হু আর হুম ইজ ব্রিলিয়ান্ট। এরপরে দেখো দ্য বয়, সেম সেন্টেন্স আমরা ঘুরাই লিখতেছি একটু। দ্য বয় হু আর হুম আই নো, কি? আই নো ইজ ব্রিলিয়ান্ট। খেয়াল কর, ইজ ব্রিলিয়ান্ট। ওকে, 2টা সেন্টেন্স, একই সেন্টেন্স একই সেন্টেন্স আমরা 2বার লিখছি। এখন ভাইয়া একই সেন্টেন্স কেন 2বার লিখলেন? এখানে তোমাদের একটা মিসকনসেপশন আছে, তোমাদের মেডিকেল ইংলিশের মিসকনসেপশন। খেয়াল করো, তোমাকে জানতে হবে অ্যান্টিসিডেন্ট কি। কি? অ্যান্টিসিডেন্ট। দেখ অ্যান্টিসিইডিইএনটি, অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী পদ। কি? পূর্ববর্তী পদ। বা অ্যান্টিসিডেন্ট কেন লাগবে? এই যে দেখো, এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট।
রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে এখানে দা বয় আছে, এখানে দা বয় আছে, তাহলে কি আমি হুইজ বসাবো না হু বসাবো? ব্যক্তিবাচক। অ্যান্টিসিডেন্টটা কি? ব্যক্তিবাচক। তাহলে আমার হু বা হুম হবে, হু বা হুম হবে। এখন তোমাদের আরেকটা মিসকনসেপশন আমি বলি যে গ্যাপের পরে ভার্ব, গ্যাপের পরে ভার্ব মানে হচ্ছে হু, গ্যাপের পরে প্রোনাউন তার মানে হুম। এটা তোমরা শিখছো, আমি জানি এটাও শিখছো তোমরা। এটাকে বলা হয় বস্তা পচা লেখাপড়া। বস্তা পচা লেখাপড়া না হইলে নয়। ইংলিশের আমি জানি এটা বোঝানো। এই শর্টকাট, আমি বিশাল পারি ইংলিশ শিখাই দিলাম, এরপরে আর কখনো রিলেটিভ প্রোনাউন ভুল হবে না, সেই ধরনের ফালতু কথাবার্তা এটা। ওকে, এবং এটা তোমরা পড়ছো, পড়ে আসছো। তো দেখো, তো তুমি এখন বলবা আই নো দ্য বয়। দেখ, আই নো দ্য বয়, তাহলে নোটা কি ভাইয়া? ভার্ব। এর সাবজেক্ট কি? আই। ওকে, ইজটা কি? দেখো তো ভার্ব। ভাইয়া সাবজেক্ট কই? এর সাবজেক্ট কই? ভাইয়া নাই, তাহলে কি? হু। এখন তুমি বলতে পারো ভাই গ্যাপের পরে ভার্ব, ঠিকই তো, হুই বসছে। আবার এখানে দেখ, দ্য বয় আই নো, তাহলে আই এর সাবজেক্ট কি? আই এর সাবজেক্ট কি? সরি, এই নো এর সাবজেক্ট কি? সেটা হচ্ছে আই। ভাইয়া ইজের সাবজেক্ট কি? এই যে দা বয় হচ্ছে ইজের সাবজেক্ট। তাহলে এখানে দেখো, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। এই সেন্টেন্সে কি আমার সাবজেক্টের দরকার আছে? ভাই নাই। তাহলে আমি কি নিব? হুম। এখন তুমি বলতে পারো ভাই এই যে গ্যাপের পরে প্রোনাউন, ঠিকই তো, হুম হয়েছে। গ্যাপের পরে প্রোনাউন, গ্যাপের পরে ভাইয়া গ্যাপের পরে প্রোনাউন, গ্যাপের পরে প্রোনাউন, ঠিকই তো, হুম হয়েছে। এখন দেখো আমি সেন্টেন্স লিখতেছি, ওই সেম সেন্টেন্স আমি লিখবো এখন। দেখো, সেম সেন্টেন্স লিখতেছি, ঘোরাই লিখি। দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় হু অথবা কি হুম আই নো ইজ ব্রিলিয়ান্ট। ইজ কি? ব্রিলিয়ান্ট। দেখো সেম সেন্টেন্স, কিন্তু ওই দুই সেন্টেন্স ব্লেন্ড করে আমরা একটা সেন্টেন্স নতুন বানাইছি এখানে। তো বানায়ে কি হইলো? দিস ইজ দ্য বয় হু আর হুম আই নো ইজ ব্রিলিয়ান্ট। হু আর হুম আই নো ইজ কি? ইজ ব্রিলিয়ান্ট। ওকে, এখন খেয়াল কর ভাইয়া, এখানে দেখো গ্যাপের পরে কি আছে? আই আছে। আইটা কি ভাই? প্রোনাউন। তাহলে নিশ্চিত হবে কি? নিশ্চিত হবে হুম। ওই যে ইমরানের মতো লেখাপড়া, ইমরানের মতো লেখাপড়া করানো, যে এটা হবে কি? এটা হবে ইউজ টু। পরে দেখে স্যারের নিজের ইয়েতেই লেখা আছে কি? যে ইউজ টু, নিজের এক্সপ্লানেশনেই লেখা আছে ওরকম। এই যে খেয়াল করো এখানে, দিস ইজ দ্য বয় হু আর হুম আই নো ইজ ব্রিলিয়ান্ট। তাহলে গ্যাপের পরে ভাইয়া প্রোনাউন, নাচতে নাচতে তুমি দিবা হুম, দিয়ে তুমি ধরা খাবা এই যে 1.25, এবং তার আগে অবশ্যই মাইনাস থাকবে। দেখো ভাই, এটা কি রকেট সায়েন্স? না, রকেট সায়েন্স না ভাই। ইজ এর সাবজেক্ট কি? এই যে সাবজেক্ট, দিসের পরে ইজ বসছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না? দিসের পরে যখন আমি ভার্ব পাইছি তখন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না? আচ্ছা, তাহলে ইজ এর সাবজেক্ট পাইলাম। নো এর সাবজেক্ট কি? নো এর সাবজেক্ট আই। নো এর সাবজেক্ট কি? আই। এই যে পরে আবার বলছি ইজ ব্রিলিয়ান্ট, এর সাবজেক্ট কই? হোয়ার ইজ সাবজেক্ট? এই সেন্টেন্সে তাহলে এর সাবজেক্ট নাই। তো সাবজেক্ট নেওয়ার জন্য আমাকে কি নিতে হবে? হু। হুম হবে না, কানার মতো গ্যাপের পর প্রোনাউন মানে হুম, এই ধরনের কানার মতো লেখাপড়া করা যাবে না। কথা বুঝছো? তাহলে আমি ভার্ব গুনবো, সাবজেক্ট গুনবো। যে কটা ভার্ব সে কটা সাবজেক্ট যদি থাকে, তাহলে আমি বলবো আমি যে কটা ভার্ব সে কটা সাবজেক্ট যদি থাকে তাহলে হুম নিব। দেখো এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে আমার আর দরকার নাই সাবজেক্টের, নিলাম হুম। এখন দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার একটা ভার্ব আছে বাট তার সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট একটা কম, দিয়ে দিলাম হু। হিসাব সোজা। এখানেও সেম, ভার্ব ছিল 3টা কিন্তু সাবজেক্ট 2টা। এখন আমরা কি নিয়ে লেখাপড়া করবো জানি? হু আর হুম তো লেখাপড়া করলাম নাকি? এখন দেখো হুইচ, একদম সহজ। হুইচ কিসের ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে বা ইতর প্রাণীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভাইয়া? বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে। ভাইয়া ইতর প্রাণী কি?
মানুষ বাদে আর যত ধরনের প্রাণী আছে, ছাগল, গরু, মহিষ, মানে তোমরা, এক কথায় তোমরা, হাঁস, মুরগি, বেজি, সাপ, কুত্তা, তারপরে ভেড়া, মহিষ, সব ইতর প্রাণী। তো যখন আমার অ্যান্টিসিডেন্ট হিসেবে কি থাকবে, বস্তু থাকবে বা ইতর প্রাণী থাকবে, তখন আমরা কি দিব, হুইজ দিব। কি দিব, হুইজ দিব। যেমন দেখ ভাইয়া, ইতর প্রাণী ভাইয়া কারা কারা হতে পারে? ইতর প্রাণী কারা? আপনি যে বললেন তোরা ইতর প্রাণী, আসলেও কি আমরা ইতর প্রাণী? অবশ্যই তোমরা ইতর প্রাণী। দেখো, ইতর প্রাণী হতে পারে তোমার হচ্ছে, তুমি একটু আগে ক্লাসের আগে যাকে বলে আসছো যে বেবি, আমি তোমাকে ক্লাসের পরে ফোন দিব, এই যে বেবি, ইতর প্রাণী। কিড, ও মাই কিড, ইতর প্রাণী। ইনফ্যান্ট, ইতর প্রাণী। তারপর কি মাই চাইল্ড, ওরে বাপ, আমার বেবি, আমার বাবু, আমার চাইল্ড, এরা কি, এরা ইতর প্রাণী। হোয়াই ইতর প্রাণী? দেখো, এরা ইতর প্রাণী হওয়ার কারণ আছে, আমি সবসময় ক্লাসে এটা বলি। এরা ইতর প্রাণীর কারণ হচ্ছে, তুমি একটু ক্লাসে আসার আগে যাকে বলে আসছো বেবি, আমি ক্লাসে পরে তোমাকে ফোন দিব, তো এখন যদি তুমি বলছো 11টায় ফোন দিবে, 11টায় আমার ক্লাস শেষ হবে, ইন জেনারেল 1 ঘন্টা আমাদের ক্লাস হয়, বাট এখন কয়টা বাজে, 11টা 6, এখন সে তোমাকে ফোন দিল, তখন তুমি কি বলবা, কুইত্তা তুই আমাকে কেন ফোন দিছিস, আমি তোকে বললাম আমি ক্লাসের পরে ফোন দিব, তুই এখন কেন ফোন দিছিস, কুইত্তা। তাহলে ক্লাসের আগে তাকে কি বলছিলাম, বেবি আমি তোমাকে ফোন দিব, এখন যেই ফোন দিছে তোমাকে, তোমার তো ক্লাস হয় নাই, তখন বলতেছে কুইত্তা। তা সে কি মানুষ থাকলো? তোমাদের জ্বালাই এরা 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 কি হয়েছে বলতো, ইতর প্রাণী হয়ে গেছে। এখন ফাইজলামি বাদ দে, দেখ ভাই, ইতর প্রাণী এদের কেন বলতেছেন আপনি? মানুষকে উঁচু শ্রেণীর প্রাণী একমাত্র কারণে বলা হয়, সেটা হচ্ছে বুদ্ধি বিবেচনার জন্য, আর কোনো কারণ না। মানে ভালো মন্দ, ভুল ঠিক, হ্যাঁ, সুবিধা অসুবিধা সব বুঝে তারা কাজ করে, দ্যাটস ওয়াই আমরা তাকে উঁচু শ্রেণীর প্রাণী বলি। যেহেতু এই যে বেবি, কিড, ইনফ্যান্ট, চাইল্ড, এদের তো ওই রকম বোঝার শক্তি এখনও হয়ে ওঠে নাই, তাই তাকে আমরা মানুষ বলে গণ্য করতে পারতেছি না। কিন্তু আমরা গণ্য করতে চাইলেও আমরা গণ্য করতে চাইলেও তোমাদের জন্য হচ্ছে না, কারণ তোমরা এই কাজগুলা করো। একটু আগে যাকে বেবি বলতেছে, পরে বলতেছে কুইত্যা, আমি কি করব, আমি তো এখানে কিছু না। এখন দেখ, তুঝে দেখা তো এ জানা সনম। তো তাহলে যদি অ্যান্টিসিডেন্ট হিসেবে বস্তু থাকলে তো তোমার আর কোনো ঝামেলাই নাই, বস্তু থাকলে কি কোনো ঝামেলাই নাই, তুমি তো আন্দাজে হুইজ দিয়ে দিবা। কিন্তু এই যে এদের আলাদা করে পড়ানোর কারণ কি, এদের আলাদা করে পড়ানোর কারণ কি, দেখে মনে হবে মানুষ, বাট এরা ইতর প্রাণী। যেমন দেখ, তুমি যদি লিখো যে দিস ইজ দ্য বেবি হু অর হুইচ ইজ ক্রাইং ফর ইটস মাদার, ওকে। বলছে কি, তোরা মানে তোরা আমার ঘাড়ে কেন লাগোস? আমার অভিজ্ঞতা নিজের থাকতে হবে, তোমাদেরকে দেখে শিখি না, তোমাদের আলাপ আলোচনা আমি 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 তো জানি। অনেক স্টুডেন্ট এসে বলে না যে ভাই কাহিনী এরকম হয়েছে, অনেক টুরু করতাম, তাকে টুরু করতাম, মানে টুরু লাভ করতাম, ভাই এখন আর কথা হয় না, এই সেই ভাই, এখন আমি তো খুব টুরু, কিন্তু সে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছে ভাই, আমার তো হনুলুলু মেডিকেল, সে আর কথা বলে না। এই দেখো, দেখছো, এখানে কিন্তু তোমার শেখার আছে যে ধরো দুইজনই মেডিকেলে চান্স পাইছো, তুমি হনুলুলু মেডিকেলে, আর তোমার টুরু ওগো সে পাইছে ঢাকা মেডিকেলে। কোথায়? ঢাকা মেডিকেলে। সম্পর্ক বদলে যাবে একটি পলকে, আগেই বলে দিলাম। সো তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে। এখন দেখ, বারবার এই বোতামটা খালি খুলে যায়, কাহিনী বুঝলাম না। এখন ভাইয়া আমাদের অ্যান্টিসিডেন্টটা কি দেখো তো। অ্যান্টিসিডেন্ট আছে ইতর প্রাণী, এই যে বেবি, দেখ বেবি, তো হু আর হুইজ থাকলে ইন জেনারেল মানুষজন কি করবে, এই যে বেবি যেহেতু রয়েছে, মনে করবে মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা মনে করলে সে হু দিয়ে দিবে, নাকি হু দিয়ে দিবে। কিন্তু আমরা তো জানি ইতর প্রাণী, দ্যাটস আমরা কি নিব, হুইজ নিব, ওকে, হুইজ নিব। আর হুজ একদম সহজ ভাই, এই যে আমি জীবনে এরকম কথা বলি না, কিন্তু বললাম, গ্যাপের পরে নাউন কি বসাই দিবি, হুজ।
কারণ সেটা পজিটিভ। হুজকে আমরা আগে কি বলছি, হুজকে আমরা আগে কি বলছি, পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে নাউনের পূর্বে বসবে, একদম সোজা কথা। গ্যাপের পর দেখবে নাউন আছে, হুজ বসাই দিবে আন্দাজে, জীবনেও ভুল যাবে না। যদিও আমি জীবনে কখনো এরকম ধরনের পড়াই না, এক কথায় পড়াই না। জীবন দেখছিস তো ক্লাস তোরা, এক কথায় পড়াই না, বাট এটা বললাম। এখন আসো, ফিরে আসো, সেটা কি, দ্যাট। ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রেই বসবে। দেখো বসবে, ধরো বসবে হু, বসবে কি রে, আরে দূর, বসবে হু, কিন্তু হু নাই, ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো দ্যাট। বসবে হুইচ, বসবে হুইচ, কিন্তু অপশনে নাই, তো বস্তুর ক্ষেত্রে দ্যাট বসাবো, বস্তুর ক্ষেত্রে দ্যাট বসাবো। কথা বুঝছিস? এই হচ্ছে দ্যাটের ব্যবহার। আরও অনেক ব্যবহার আছে। এই দ্যাট পড়াইতে গেলে আমার 2-3 ঘন্টা সময় লাগবে, তা দ্যাট শেষ করতে পারবো না। কিন্তু তোমাদের লাগবে না, যেহেতু লাগবে না, আমি এই আলোচনায় যাব না। দ্যাটের ক্লাসে 3-4 দিন নেওয়া যায়। ওকে, এরপরে কিছু দেখো, একদম সংক্ষেপে দেখাই দিই তোমাদের। সেটা হচ্ছে কি, হু এভার, তারপরে কি হুম এভার, তারপরে হচ্ছে তোমার হুইচ এভার। এই যে এভার যুক্ত হওয়ার মানে কি, অনির্দিষ্টতাবাচক। কি অনির্দিষ্টতাবাচক, কি অনির্দিষ্টতাবাচক। এভার যুক্ত হওয়া অর্থই কি, অনির্দিষ্টতাবাচক। দ্যাট মিনস ভাই আমি কিভাবে বুঝবো অনির্দিষ্টতাবাচক? যখন দেখবে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকবে না, কি অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে তখন কি হুএভার, হুমএভার, হুইচ এভার। মানে যেখানে হু বসতো সেখানে হুএভার, যেখানে হুম বসতো সেখানে হুম এভার, যেখানে হুইচ বসতো সেখানে হুইচ এভার। তো দেখো আমরা যদি এরকম লিখি, লিখলাম ধরো গিভ দ্য অপরচুনিটি, কি রে, গিভ দ্য অপরচুনিটি টু হু এভার বা হুম এভার, গিভ দ্য অপরচুনিটি টু হু অথবা হু এভার, ধরো নিডস ইট বলছে, যার দরকার। দেখ ভালো করে খেয়াল করো এখানে, যে যার দরকার তাকে দাও। তো এই যে হু বা হু এভার, এর আগে আমরা কি বলছি, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে ওয়ার্ডটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে ওয়ার্ডটা থাকবে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে ওয়ার্ডটা থাকবে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে ভাইয়া যে কোনো ওয়ার্ড থাকলে কি অ্যান্টিসিডেন্ট না, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে নাউন বা প্রোনাউন সেটাই শুধু অ্যান্টিসিডেন্ট, অন্য কোনো ওয়ার্ডকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো না। তাহলে টু কি নাউন, টু কি প্রোনাউন? ভাইয়া না, দুইটার একটাও না। তার মানে এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাই, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট নাই মানে কি, এই কাকে যেন অপরচুনিটি দিবে এটা তো আমার জানাই নাই। তাহলে এখানে বসতো, দেখো গিভ দ্য অপরচুনিটি, গিভটা হচ্ছে ভার্ব। তাহলে ভাইয়া সাবজেক্ট কই, এর সাবজেক্ট, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইউ আছে না, ইউ গিভ দ্য অপরচুনিটি আছে না, ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট আছে। এখন দেখো নিডস, এর কি কোনো সাবজেক্ট আছে? নাই। তাহলে তো হু নিব, কি নিব, হু নিব। কিন্তু আমার তো এখানে অ্যান্টিসিডেন্ট নাই, এখানে হইতো হু, আমি নিব হু এভার। যদি হুম হইতো তাহলে হুম এভার, হুইচ হইলে হুইচ এভার। কথা বুঝছো? অ্যান্টিসিডেন্ট যখন না থাকে, হুয়ের জায়গায় হু এভার, হুমের জায়গায় হুম এভার, হুইচের জায়গায় কি হুইচ এভার। কথা বুঝছিস? অ্যান্টিসিডেন্ট নাই, হ্যাঁ ভেরি গুড, অ্যান্টিসিডেন্ট নাই এই জন্য। এখন আসো, তোমাদের লেখাপড়া তোমরা করছো, তারপরে তোমাদের এই যে জিকে, আজকে 11টার সময় র্যাপিড ফায়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমি না চাইতেও 2 দিন তোমাদের ক্লাস আসলে মিস গেছে। আগের দিন রংপুর গেলাম আমি, গতকাল তো এটা একটা হয়েই গেল, যার কারণে তোমাদের ক্লাসটা হলো না। যাই হোক, তো আজকে ক্লাস নিচ্ছি, আগামীকাল ক্লাস নিব, শনিবারেও ক্লাস নিব, মানে 2 দিন মিস গেছে, ওই দিন আমরা 2 দিন কাভার দিয়ে ফেলবো। তো ভাইয়া জিকের র্যাপিড ফায়ার হওয়ার কথা ছিল, আগামীকাল তো পরীক্ষা। তো দেখ আগামীকাল তাহলে আমি রাত্রে পরীক্ষার লিঙ্কটা দিব, দুপুর 3টার সময় আমরা র্যাপিড ফায়ার নিব। কয়টায়? জিকে র্যাপিড ফায়ার নিব 3টার সময়, না নিলেও হয় সমস্যা নেই, তাও নিব। দুপুর 3টার সময় জিকে র্যাপিড ফায়ার নিব। জিকে এমন কিছু না, জিকে খালি হচ্ছে তোমার ইনফরমেশন গ্যাদার করা। আর প্রোনাউনের কালকে তো সলভ ক্লাস হবেই,
কালকে প্রোনাউনের সলভ ক্লাস হবে। আর আমি চাই তোমরা আরও বেশি পরিমাণ স্টুডেন্ট যারা ভর্তি হইতেছো তোমরা ক্লাস করো ভাই। এখান থেকে না শিখে কিছু যাবা না, এখান থেকে ফালতু কিছু শিখবা না। এখানে তুমি কোয়ালিটি থিং শিখবা, কোয়ালিটি ইংলিশ শিখে যাবা, যেটা মানে ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, রিয়েল লাইফে কাজে লাগবে। সো ফাঁকি দিও না, ঠিক আছে? ফাঁকি দিও না। ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেক দিনই বলি আমরা বিজয়ের হাসি হাসবো, আমরা একসাথে দেখা করব, সবাই ডাক্তার হিসেবে দেখা করব। মানে আমি না, আমি কবিরাজ হিসেবে, তোরা ডাক্তার হিসেবে, ডাক্তার হিসেবে আমরা দেখা করতে চাই। এখন এই ভালো লাগা ভালোবাসা তোমার মধ্যে থাকতে হবে। প্রত্যেক দিন এক এক কথা বলে পারা যায় না, তারপরেও আমি তোমাদেরকে প্রত্যেক দিন মনে করাই দিব। হ্যাঁ, তারপরেও আমি তোমাদেরকে প্রত্যেক দিন মনে করাই দিব যে আমাদের মোটিভ কিন্তু এটা, আমরা ডাক্তার হতে চাই, আমাদের না ডাক্তারটা বসাইতে চাই। আমি প্রত্যেক দিন তোমাদের মনে করাই দিব। ঠিকমতো ক্লাস করো, এক্সাম দাও, কন্টিনিউ থাকো, ইনশাল্লাহ তুমি 25-এর মধ্যে, তুমি মনে করো আমার এই ব্যাচে 25-এর মধ্যে যে সর্বনিম্ন পাবে, নিয়মিত কন্টিনিউ করছে, পরীক্ষা দিছে, ক্লাস করে, একদম সর্বনিম্ন মার্কস পাইছে, ওর মার্কস থাকবে 21, সর্বনিম্ন মার্কস 21, আমি গ্যারান্টি দিলাম। আর নাই 50 গুণ টাকা তার আমি বেশি ফেরত দিব। যে ভাই দেখেন আমি প্রত্যেকটা ক্লাস করছিলাম, এই দেখেন আমার কমেন্ট, এই যে ভাই যখন র্যাপিড ফায়ার নিতে চাইছিলেন, এই দেখেন আমি র্যাপিড ফায়ারের উত্তর দিছি, ভাই যে 24 ঘন্টার মধ্যে আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 20-এর নিচে পেয়েছি আমি। যে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছো তার 50 গুণ বেশি টাকা ফেরত দিব, তুমি লিখে রাখতে পারো। ইংলিশ হিলার পেজে কি বিসিএস এর? না, বিসিএস এর ক্লাস আর দিব না ভাইয়া, বিসিএস এর ক্লাস আর দিব না। তোমরা একটা 3000 টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা 500 জনের মধ্যে ক্লাস করো, 40 জন, তো ওখানে আমার কোন দুঃখে আমি ফ্রি ক্লাস ওই 30-40 জন নিয়ে আমি ফ্রি ক্লাস নিতে যাব? আমার ক্লাসের যে কোয়ালিটি, 30 জন নিয়ে ক্লাস নিব আমি তুষার? কোনো দরকার নাই। যদি 2-10টা বিসিএস এর ক্লাস দেওয়া লাগে আমি তোদের দিব, পড়ানো শেষ হয়ে যাবে। ওই যদি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে, ডিসেম্বর, জানুয়ারিতে, দরকার হলে আমি তোদের দিব বিসিএস এর ক্লাস, এটা যদি দরকারই হয়। তো আমি কেন ফ্রিতে 30 জন স্টুডেন্ট? আমার একটা মান সম্মানের ব্যাপার না? যাই হোক, ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে। পড়ো ভাইয়া, নিয়মিত পড়ো, ভাইয়ের কাছে বোকা খাবা, কিন্তু ওই যে গরু, নিষাদ গরু বলতেছে কি, নিষাদ গরু বলছে আমরা তাহলে বিসিএস এর ক্লাস কিভাবে পাবো? ওরে গাধা, তোদের তো প্রত্যেকটা টপিকের সাথে বিসিএস এর কোশ্চেন আমি সলভ করিয়েই দিই, তোদের কি থাকবে? ফারিয়া কি বলতেছিস? নাউন প্লাস জিকে কেন হবে? কালকে শুধু জিকে, এরপরে রিভিউ এক্সাম যখন নিব, মেগা এক্সাম, রিভিউ এক্সাম, মেগা এক্সাম যখন নিব, তখন জিকে আর ইংলিশ একসাথে হবে, সেগুলো আমি বলেই দিব। হ্যাঁ, সেগুলো আমি বলেই দিব। আর পরীক্ষা যদি আসলেও দেরি করে হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যায়, ও বিসিএসও তোদের আমি সলভ করাই দিব না, সমস্যা নাই। আমার কথা, তোরা আমার সাথে থাক, কন্টিনিউ থাক। আমি বারবারে বুঝাই তোদের, আমার টাকা কিন্তু আমি নিয়ে নিছি। আমি যদি কম পড়াই, আমি যদি এক ক্লাসে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব শেষ করাই দিতাম, তুমি বুঝতে পারতা? আমার কাছে এই ক্লাস করার পরে তুমি আরেকজন টিচারকে ধরতে পারবে না, সে তো আমাকে ফাঁকি দিছে। কিন্তু আমিও যদি সেই কাজ করতাম, তোমার ধরার ক্ষমতা ছিল না, তোমার ধরার ক্ষমতা ছিল না, কারণ তুমি এভাবে অভ্যস্ত যে এইভাবেই ইংলিশ ক্লাস হয়, এটাই মনে হয় ইংলিশ। বাট এখন তুমি আমার ক্লাস করার পরে আরেকজনের বুঝতে পারতেছে তোমার ফাঁকি দিছে, তোমার মাথায় বাড়ি দিয়ে টাকা নিছে, ঠিক আছে? তা আমার টাকা তো নেওয়া হয়ে গেছে, আমি ফাঁকি দিলেও আমার যায় আসে না, কিন্তু কার জন্য করতেছি? তোমার জন্য, সেটা তোমাকে বুঝতে হবে। এখন আজকের এপিসোড আমাদের এখানে শেষ করে দিব, দেখা হবে নেক্সট এপিসোডে আগামীকাল কোশ্চেন সলভ নিয়ে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।